দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশে এটাই প্রথম এরকম বিশেষ অভিযান নয়। এর আগেও বেশ কয়েকবার এমন অভিযান পরিচালিত হয়েছে, যা সেসব সময়ে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ২০০২ সালে বিএনপি সরকারের আমলে পরিচালিত অপারেশন ক্লিন হার্টে প্রায় ১২,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই বিএনপির নিজ দলের সদস্য। এদের মধ্যে অন্তত ৪০ জন হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তাছাড়া এই অভিযানে ২,০০০ আগ্নেয়াস্ত্র এবং ৩০,০০০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছিল। অভিযানে প্রায় ২৪,০০০ সেনা সদস্য, ১,০০০ বিডিআর, ৩৫০ নৌবাহিনীর সদস্য এবং প্রায় ৭০০ আনসার ও পুলিশ নিয়োজিত ছিল। ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেখানে সন্ত্রাসীরা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে রাখে। দীর্ঘ ১২ ঘন্টার জিম্মি সংকটের পর ২রা জুলাই সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্ট নামে কমান্ডো অভিযান শুরু হয়। সেনাবাহিনীর কমান্ডো ইউনিট মাত্র ৫০ মিনিটের মধ্যে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয়। অভিযানে ৫ জন জঙ্গি নিহত এবং ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ২০১৮ সালে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করে আওয়ামী লীগ সরকার। এই অভিযানে প্রায় ১০,০০০ মাদক কারবারি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ, র্যাব, বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ৫৮৬ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। তবে দেশে এবং আন্তর্জাতিক মহলে অভিযোগ ওঠে, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হত্যাকাণ্ড আড়াল করতে এই মাদক বিরোধী অভিযান ব্যবহার করছে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। ঢাকায় একের পর এক ওয়ার্ড কমিশনার হত্যার ঘটনা সরকারকে উদ্বিগ্ন করে তোলে। ২০০২ সালের ১০ অক্টোবর সরকার গঠনের ১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্বীকার করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর ১৬ অক্টোবর মধ্যরাতে অপারেশন ক্লিন হার্ট নামে সারা দেশে সেনা অভিযান শুরু হয়। মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে এই অভিযান চালানো হয় এবং পুলিশকে আগেভাগে কিছুই জানানো হয়নি। প্রথম দিনেই সেনাবাহিনী ১৪০০ জনকে গ্রেপ্তার করে, যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী ছিলেন। এছাড়া বিরোধী দল আওয়ামী লীগের অনেক নেতাও গ্রেপ্তার হন। মধ্যরাতে আকস্মিকভাবে শুরু হওয়া সেনা অভিযানে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির নেতারা বিস্মিত হয়ে পড়েন, কারণ এই অভিযানের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কয়েকজন সিনিয়র মন্ত্রী ছাড়া দলের বেশিরভাগ নেতাই জানতেন না। অভিযান শুরুর পর দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। সেনাবাহিনীকে দৃঢ়তার সাথে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অপরদিকে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেন, সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে। সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসায়ও অভিযান চালায়। জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ খন্দকার দিলওয়ার হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানের গাড়িবহরও তল্লাশি করা হয়। আর ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, ওয়ার্ড কমিশনারদের গ্রেপ্তার ও নির্যাতনের ফলে তারা আতঙ্কিত। বিরোধী দল আওয়ামী লীগের নেতাদের বাসায়ও অভিযান চলে। শেখ ফজলুল করিম সেলিমকেও গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা অভিযোগ করেন, সেনাবাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। তবে সেনাপ্রধান জানান, দল মত নির্বিশেষে সন্ত্রাসী গ্রেপ্তারই তাদের মূল লক্ষ্য। সেনা হেফাজতে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, নিহতদের ১/৩ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী, পাশাপাশি আওয়ামী লীগেরও কয়েকজন ছিলেন। সেনাবাহিনী ৮৪ দিন অভিযান পরিচালনা করে মোট ১২,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এছাড়া ২,০০০ আগ্নেয়াস্ত্র এবং ৩০,০০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অভিযানে প্রায় ২৪,০০০ সেনা সদস্য, ৩৫০ নৌ, প্রায় ১,০০০ বিডিআর, প্রায় ৭০০ আনসার ও পুলিশ নিয়োজিত ছিল।
অভিযান শেষের আগের দিন যৌথ অভিযান দায় মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। দায় মুক্তি অধ্যাদেশ 2003 অনুযায়ী 16 অক্টোবর থেকে 9 জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর কার্যক্রমের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। হেফাজতে মৃত্যুর বিচার চাওয়ার পথও বন্ধ করা হয় এই দায় মুক্তি অধ্যাদেশের মাধ্যমে। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিভিন্ন বামপন্থী দল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও পেশাজীবী সংগঠনগুলো এই অধ্যাদেশের সমালোচনা করে। 2012 সালে মানবাধিকার আইনজীবী জেডাই খান পান্না দায়মুক্তি আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে আদালত এই আইনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে। 2016 সালের 1 জুলাই শুক্রবার রাতে রাজধানীর গুলশান হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। রাত 9:30টার দিকে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। হামলার খবর পেয়ে রাত 10টার দিকে পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। তবে রাত 4টা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সেদিন রাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে এবং 20 জন নিহত হওয়ার দাবি জানায়। তারা হামলাকারী 5 জনকে সৈনিক বলে উল্লেখ করে। রাতভর হোলি আর্টিজান বেকারি সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল অভিযানে চূড়ান্ত প্রস্তুতি নেয়। সকাল 8:45টায় কমান্ডো বাহিনী অভিযান শুরু করে। অস্ত্রশস্ত্রে সজ্জিত দলের সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। এ সময় গোলাগুলির শব্দ শোনা যায়। সকাল 8:15টায় বেকারি থেকে প্রথম দফায় নারী ও শিশুসহ 6 জনকে বেরিয়ে আসতে দেখা যায়। 8:55 ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা। গোয়েন্দা দল ভবনের ভেতরে বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরেই আলামত সংগ্রহের কাজ শুরু করে গোয়েন্দারা। 9:15 অভিযান শেষ হয়। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে প্রায় 12 ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়। থান্ডারবোল্ট নামে সেনাবাহিনীর কমান্ডোরা যে অভিযান চালান, সেখানে জঙ্গি হামলায় সরাসরি অংশ নেওয়া 5 তরুণের সবাই মারা পড়েন। সকাল 10টায় 4 জন বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের খবর জানানো হয়। রেস্টুরেন্টের ভেতরে অজ্ঞাত 5 জনের মরদেহ পাওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 11:50 অভিযানে জঙ্গিদের 6 জন নিহত এবং 1 জন ধরা পড়েছে বলে নিশ্চিত করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগান নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয় 2018 সালের 4 মে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তত্ত্বাবধানে মাদক নিয়ন্ত্রণে যুক্ত সংস্থা ও বাহিনীগুলো অভিযান শুরু করে। র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চাইব যারা মাদক সেবন করেন তারা আর মাদক নেবেন না, যারা ব্যবসা করেন তারা মাদক বিক্রি বন্ধ করেন, কারো কাছে মাদক থাকলে তা র্যাব ক্যাম্পের পাশে ফেলে যান। এ ঘোষণার পরদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহত হন 2 মাদক কারবারি। পরবর্তী 15 দিনে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন 132 জন। এর মধ্যে একদিনে দেশের বিভিন্ন জায়গায় 15 জন পর্যন্ত নিহত হওয়ার খবর বের হয়। তখন সিদ্ধান্ত ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাদক কারবারিদের যে 5টি আলাদা তালিকা রয়েছে, সেই তালিকায় অন্তত 3টিতে যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শুরুতেই অভিযানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তায়। 3 তালিকায় বদির নাম থাকার পরও বদি নিজে ও তার পরিবারের 30 জনই গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। অভিযান শুরুর 6 মাসের মাথায় সিদ্ধান্তে আরও পরিবর্তন আসে। ইয়াবা কারবারে যুক্ত রাজনীতিকদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে বাকিদের ওপর কঠোর হওয়ার নির্দেশ আসে। ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধ নির্ভর এই অভিযান শুরুর 12 দিনের মাথায় 2018 সালের 27 মে র্যাবের গুলিতে নিহত হন টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। এর মধ্যে দেশের অন্যান্য এলাকা থেকেও ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধের খবর পাওয়া যাচ্ছিল। মাদক কারবারি গডফাদারদের
আইনের আওতায় না এনে প্রধানত গ্রাহকদের বিরুদ্ধে চালানো এই অভিযান নিয়ে প্রশ্ন ওঠে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 2020 সালের জুলাই পর্যন্ত পুলিশের গুলিতে 286 জন, র্যাবের গুলিতে 156 জন, ডিবির গুলিতে 63 জন, বিজিবির গুলিতে 78 জন নিহত হন। নিহত সবাই মাদক ব্যবসা এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এবং চিহ্নিত অপরাধী বলে জানায় নিরাপত্তা বাহিনী। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে থানায় এক বা একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়। তবে মাদক নির্মূল অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে দাবি করেন মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিকভাবেও সমালোচনা বাড়তে থাকে। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডকে আড়াল করতে এই মাদক বিরোধী যুদ্ধকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে। সরকার দাবি করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে অভিযানের শুরু থেকেই এটি নিয়ে জনমনে নানা প্রশ্ন ওঠে। সরকার পক্ষ একে অপরিহার্য উদ্যোগ হিসেবে দেখালেও বিরোধী দল ও সমালোচকরা এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। এ পর্যন্ত সারা দেশে প্রায় 5000 জন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, ঢালাও গ্রেপ্তার ও নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। এর আগেও বাংলাদেশে যে বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়েছিল সেসব পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের নজির হয়ে ওঠে। তাই অপারেশন ডেভিল হান্টের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা নিয়ে এখনই নিশ্চিত হওয়া কঠিন। তবে এটি যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট দেয়। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।